উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলে তার আগাগোড়া পুরোটাই সমস্যা। আমি তোর বউয়ের বড় ভাই, আমি তোকে দুলাভাই ডাকবো? তুই আমাকে শালা ডাকবি? একটুকু রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তে একজোলা হাসি থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে এসব ঝামেলা সমাধান চাইতে, অন্যদের উস্কি দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল। ভদ্রতা শেখায়নি তোকে? আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়ে ভদ্র বানাতে পারেনি। পার্থক্য বুঝেছিস? তুই বেরো আমার বাড়ি থেকে। বউ দে, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এবার ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মস্কাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তার কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করছি নাকি তুই করছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের আমাদের মাঝে সখ্যতা নেই, তাহলে আমার বোনকে কেন? আমার বোনকে এমন ছ্যাঁত করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করছি, এমনি এমনি করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায়, দে না। মানা করছে কে? আব্বার কারণে এসব খিচে আছি, না হলে থানায় ধরে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। কুত্তার বাচ্চা কোথাকার! খবরদার মা বাবা তুলে গালি দিবি না। হাজারবার দিব। কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো, এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চাই না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিস যখন, আমার বোনকে নিখোঁজ তখনই আমার দিকে আঙুল তুললি। ব্যাপারটা এমন তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে না। মানে আমি বোঝাতে চাইছি, তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরও সুযোগ পেয়ে উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত দিয়ে ইশারায় থামতে বলল। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের এক পাশে বসে পড়ল। রুমু কোথায় আছে আমি জানি। যেখানে আছে তোর রুমু ভালো নেই, বুঝলি? তোর কাছে দুটো অপশান দিলাম। তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করিনি। পুরো কথাটা শোন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ-মা আমার মায়ের এবং বাপের পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুঁড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাবা মা মাপ চাইবে? তাও কি তোর মতো অসভ্য বর্বরের কাছে? এই কথাটা শোনার আগে তোর জিহ্বা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোনো ফেরেস্তা যে আমার বাবা মার মতো দুটো অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব। তুই যদি না পাই তা তোর বউ সামলে রাখিস। বলা তো যায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউও মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে যাচ্ছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বল যেন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলেও কেঁদে ফেলে। যখন রাগ উঠে তখন লণ্ডভণ্ড সব কিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানেন নাম্বার বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এই ছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা স্রোতের বিপরীত যাচ্ছে। শুধু একবার যদি সৈয়দ শামসুলের সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে। দিনের আলো ফুটতে উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়ি গিয়েও উজ্জ্বল তল্লাশিতে চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বল অসময়ে সময়টা কেটে গেল আরও 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না। উজ্জ্বল রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়েছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ ছেড়ে বাড়ি ফিরছেন আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। অনেকে লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাকভাবে সেরেছেন? হ্যাঁ, সব ভালোই শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়।
শ্বশুর ভীষণ ভক্ত অনিকা। এত বছর মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ শামসুল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতে তার গায়ে কাঁটা তুলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগতে। অথচ এমন ননদ কজনে পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্কাতর্কি নেই। মেয়েটা অনিকাকে নিজের বড় বোনের মতো ভালোবাসে। গত কয়েকদিন নিরাপদ বোধে নিংড়ে যাচ্ছে অনিকা। আর এসব মানা যায় না। উজ্জ্বল সব কথা জানানো উচিত, কিন্তু অনিকের কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে অপরাধবোধের পাল্লা ক্রমশ ভার হচ্ছে। অনিকে যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বলল, খবরদার তোমার শ্বশুরের কাছে কিছু প্রকাশ করবে না, কিছু বলবে না, তাকে বোঝাতে দেবে না এসবে তুমি জড়িত। আমি কিছু বলবো না আম্মা। কিন্তু? কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন আর তো। চুপ কর, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে আমি বুঝবি। খুব গায়ের জোর দেখিয়েছিল। খা, এখন গায়ের জোর বের হবে। এমন ধমকে অনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায়। উজ্জ্বল অপেক্ষায় থাকে। সৈয়দ ইসমাইলের বাড়ি যে ফিরছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারে গোলকধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজন উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বল জেদ জন্মে গেল অনিকার উপর। শুধু একবার অনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝে জ্বর। সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতে হলো। যাওয়ার আগে অবশ্য অনিকাকে হুমকি ধমকি দিয়েতে ভুলেননি। সৈয়দ ইসমাইল যখন বিভোর ঘুমে সন্ধ্যার পর তপ্ত আবহাওয়া, বুড়ো আঙ্গুল দেখে ঝমঝমে বৃষ্টি নেমেছে, আকাশে বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে অনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত। অনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয় একা ভয় পাচ্ছে। অনিকার দুচোখ ছলছল করে। দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস অনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসা সর্বদা বুধ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রিমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরে চামড়ায় জ্বলন ধরেছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল অনিকা। আচমকা হু হু করে কেঁদে উঠে সে। মেয়েটা জানলায় কপাল ঠেকে অঝোর কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয় তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ হলো। তিনি ছুটে এসে অনিকার কক্ষে প্রবেশ করলেন। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়। জানলা বন্ধ কর। আমি একটু অন্যায় করে ফেলেছি আব্বা। কি অন্যায়? আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকলে অনিকা নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যে বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে। মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলেকোঠায় ঘরটায়। 4 দিন হয়ে গেল দিনে একবেলা খেতে দেয়। গতকাল থেকে খেতে দেয়নি আব্বা। মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করছি আব্বা। আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল, আব্বা নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাতের ইশারায় নার্গিস যেতে বলল। চুপচাপ ছাদে রইল। একের পর এক বজ্রপাত। আজ ভূমি কাঁপিয়ে উঠছে। বিজলি চমকে আকাশ পেটে চৌচির। আধারের কোলে যখনই বিজলির আরো ছড়িয়ে পড়ছে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে উঠছে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থা। চুল চুইয়ে চুইয়ে পানি পড়ছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করতো, অন্তত একবার ফোন করতো। অথচ রিমুর নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারল না রিমু যে তাকে ঠকাল। সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলে কান্না পায়। কেঁদে ফেলে দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাত আর ঝমঝমে বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রিমু তাকে ঠকালো।
উজ্জ্বল সারা ছাদ পায়চারি করলো, বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টো বাড়ছে, আকাশটা আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রের শব্দ ভয়ে মায়ের কোলে আড়াল হতো, তখন তার মানুষ হারানো ভয় ছিল, কিন্তু এখন তার মানুষ হারানো ভয়ের হয়েছে সেই ভয়ের কাছে বজ্রপাত কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগে, সারাটা পাড়া অন্ধকার ভুতুড়ে। রুমুদের জানলায় আলোয় একটুখানি আলোর দেখা মিলছে। এটা রুমুর ভাইয়ের ছাদ। ছাদের তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। যে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়েছে তার সাথে দেখা করতে, তার হিসেব নেই। পুরনো স্মৃতি ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গাছের ডাল একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি বাঁধবে। উজ্জ্বল এসবের সতর্কবার্তা গায়ে মাখল না, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের বাড়ি। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপ্টে বসলো। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠা ঘরের সামনে দাঁড়ায়। এই বাসটা নিশ্চয় আশেপাশে কোথাও পড়েছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেল। চিলেকোঠার দরজার পানে তাকায় রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার ঘরটা খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে উঠে উজ্জ্বলের। হৃস্পন্দন গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর কয়েকটা আঘাত করল। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল, সেই তালাটাকে ভাঙল ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছু দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। এবারও হতাশার স্বাদ ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো, বিজলির আলোয় প্রবেশ করলো ঘরে চিলেকোঠা। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখল হাত পা বাঁধা একটা মেয়ে। বুকটা ধক করে উঠল, তার শ্বাস প্রশ্বাসে আন্দোলন বাড়ল। শনশন বাতাসে গায়ে কাটা দিয়ে উঠল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে উঠল। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করলো। পুনরায় বিজলি। উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে রুমুর বুকটা খা খা করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধু, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হয়। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছে বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পেয়েছে। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গো গো শব্দ তুলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে উঠে। যে এত এত টেপ ভালোভাবে বেঁধে, তার উপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগায় ব্যথা বেড়েছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহে অধিকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লেগেছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে, ধমকাধমকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলের বাধা দিয়ে রুমু হ্যাঁচড়ে প্যাঁচড়ে অবস্থায় গলা ভাঙায় পড়ল। ব্যথা। রুমু একটু ধৈর্য ধরে, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ে, অর্থাৎ সে পারবে। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রেখে তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে। তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাসে বৃষ্টি বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতপ্রায়। ছাদের দরজায় বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে গাছ বেয়ে তো নামা যাবে না, কী করবে? মেজাজটা এমনিতে খিচে এলো, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল। রুমুকে পাজাগোলা করে রেখে একের পর এক করাঘাত করলো লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ ক্ষোভ কিছুই পরখ করল না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করলো। এ যেন শান্তি, শান্তি, শান্তি। এই স্থান আমার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে অনিকা। রাশেদ কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে? এত বড় ষড়যন্ত্র করা, ইন্ধন করার নিশ্চয় রাবেয়া দিয়েছেন। ইসমাইল উঠে দাঁড়িয়ে আনিকাকে ধমক দিয়ে বলল, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিত হয়েছি তোমার ধারণার বাইরে। আমি তোকে আমার আর এক মেয়ে ভেবেছি, তুই আমার মেয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি। অনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা
জড়িয়ে পড়ল। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। অনিকা থেমে গেল। ছাদের ঘর থেকে দুমদাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে লাগলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে পড়ল। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে এগিয়ে ছুটে গেলেন ছাদে। তার পেছনে গেলেন অনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান। দেখলেন ভেজা উজ্জ্বল জবুথবু তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি? চাচা যান কবে আসলেন? আজকে। রুমুকে কোথায় পেলে? মেয়েটার কী হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচাজান, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে অনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারল না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে। উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি। সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু বিড়বিড় বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কী হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকে বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো রুমুর বুকের সাথে জড়িয়ে বলল, এবার ঠিক আছে? আপনি যাবেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না, চোখ বন্ধ করলে ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তো চোখে সয় না, অন্ধকার তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকে, রুমুর চোখে আলো লাগলে অস্বস্তি লাগে, অপরদিকে অন্ধকার সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কী করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করল রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কী হয়েছে? ব্যথা? ব্যথা? চুলে ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বলের চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন হলো বলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে। আগামী দিনগুলো কেমন হবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস যে করে দেখাতে পারে। রুমুর এখন চোখ লেগে এলো। তখনই কড়াঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে দেখে বলল, আম্মা, এত রাতে উঠলেন কেন? রাশেদ চিৎকার শুনছিস? হারামজাদা তোর চাচার ক্ষতি কোন ক্ষতি করে দিবে? সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের এতটা ক্ষতি করতে পারে, যে ছেলে নিজের বাপকেও খুন করতে পারে। ঘুমান আম্মা, ওদিকে কান না দিলেই ভালো। নার্গিস চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? কী প্রশ্ন? আমাকে ডিভোর্স দিবি? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাত ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসে আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিহ্বার সাহায্যে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না। তোকে জিজ্ঞাসা করছি, উত্তর দে। রুমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণটা অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকে বললে তুই আমাকে ছেড়ে যাবি। এই যে তুই নিখোঁজ যখন ফিরবি তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলবি। তাদের আপনি কি বলেন? বলছি আমার রুমু আমাকে ছাড়বে না। এবার ঘুমা। উজ্জ্বল বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে রুমুর চোখের পানি মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়িতে সকলের ঘুম ভাঙল হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলের লোহার গেটে দেদার পদাঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি। তখনও বৃষ্টি কমেনি, ঝিরঝিরি বৃষ্টি। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এলেন। রাশেদ একটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ার না। সাত সকালে এসে তামাশা কেন শুরু করছে? তামাশা? তামাশা আমি করছি নাকি তোরা? রুমুকে আসতে বল, আসতে বল রুমুকে। চাষার সাথে তুই তো করি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুম ঘুম চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টকবক করে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছে, রুমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো
রাগ জেদ নয়, রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জল ঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন রাগ নিয়ন্ত্রণ করে রেখেছিল, তখনই রাশেদের তুই তো করে তার রাগ বাড়ালো। বড় বড় পা ফেলে উঠোনে গিয়ে চিৎকার করে বলল, রাশেদ, ঝামেলা চাই না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি? রুমুকে আসতে বল। রুমু আমার স্ত্রী। আমার স্ত্রী কোথায় যাবে, কোথায় থাকবে, সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব। রিমু এখানে আসবে না। উজ্জ্বল, তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস, সাহস থাকলে গেট খোল। ওকে, তাহলে লড়াই হয়ে যাক। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখবে, তখনই সৈয়দ ইসলাম বাইরে এসে চেঁচিয়ে বলে, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এদিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা বাড়ুক। এদিকে ধকল সে বড্ড ক্লান্ত। রুমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধবোধে নিংড়ে যাচ্ছে। অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতি, ঝামেলা এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, আপনি শুকিয়ে গেছেন, চোখটা দেবে গেছে। আমার দিকে না থেকে নিজের শরীরের দিকে কি হাল করছিস? আমি বেঁচে আছি, এই তো অনেক। তোর ভাই মা পাষাণ, জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বললো, কিন্তু আমি রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের কি লাভ? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটাছেঁড়া স্থানে গলায় যত্ন করে মলম লাগাচ্ছিল। রুমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটা দেওয়া হবে, সেই টাকার জন্য এত সব? তোর ভাইয়ের এত বুদ্ধি, বোন নিয়ে ব্যবসায় নেমেছে। আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গায় মলম লাগাবো, সারা শরীর ক্ষতবিক্ষত। জানেন, আমি সেদিন পালিয়ে আসলাম, যেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছিল? কে আর চাচা যান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রুমুকে পালাতে সাহায্য করছে? এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলো, হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজনের শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম, তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বললো পালিয়ে যেতে হবে, তবে কিছু শর্ত আছে। কী শর্ত? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তখন একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ! সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাবো, তাই রাশেদ ভাইয়ের কথার সাথে সামিল হয়। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বেড়ে আর পিছু ফিরে আসবো না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিত হব। যখন গেটে ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়াতে থাকে, তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছে রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করছেন। তবে এর পিছনে কী উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সত্যটা জানলাম, আমার সিদ্ধান্ত জানলাম। আব্বা শুধু একটাই কথা বলল, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পরেও রাশেদের সাথে তোর যোগাযোগ লেহা ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায় যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চায়। আমি সত্যিটা বলি, এটাও বলি যে আমি উজ্জ্বলকে ছাড়বো না, যতই যাই হোক। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরও কত কী হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল, যদি আপনাকে ডিভোর্স দেই আর টাকা আদায় করতে পারি, তবে আমাদের উভয়ের দুজনের লাভ। তো ডিভোর্স দিলি না কেন? রিমু হেসে ফেলল, আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলছি না। আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করে যখন আমি রাশেদ ভাইকে ঘুরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিলাম আমি ডিভোর্স দিব না, তখনই পাষাণের মতো কাজ করলো। তোর কি মনে হয় এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো না। আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে। আপনাদের উভয়ের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজোরি করলো, কিছুতেই রাজি হয়নি, মেরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিল না, তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন, আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন কাটলো? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীর রক্ত জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, আর মাঝে কাটা তার। আমি তোকে কতটা যত্নে রাখি, আর পাষাণরা এক নিমেষে। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা
ঢিলেঢালা টি শার্টটা টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতবাক হয়ে, রুমু তুই ঠিক আছিস? না, কাছে আসুন। বড়দা, নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসবের কোনো প্রয়োজন নেই। এক্ষুনি প্রয়োজন। নিজের শরীরের অবস্থা দেখছিস? এই অবস্থায় কোনো প্রয়োজন নেই, এক্ষুনি প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখ যায় রুমুর পিঠে লম্বালম্বি কাটা দাগ, কাটা জায়গায় ক্ষত স্থান লাল হয়ে গেছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রুমু ঘুরে বসে উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগৃহীত দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করে দিতে বাধ্য। উজ্জ্বল ঢোক গিলে নিজেকে এতটা কন্ট্রোল চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল তখনই রুমু তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণাপীড়িত ঠোঁট দুটো। উপস্থিত যত ঝুটঝামলা দুটি সত্তা ভুলে এক নিমেষে উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল রুমু তার থেকে আরও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিট রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বল ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করল। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে চাপা গঙ্গানিতে দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়তে চাইলেও রুমু তাকে ছাড়ল না। এই তো কয়েকদিন বাদে রুমুর এইচএস পরীক্ষা। শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটা খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বল আছে। উজ্জ্বল বারবার বলেছে এই বছর গ্যাপ যে আগামী বছর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবে, কিন্তু রুমু এই কথা তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না এক বছর গ্যাপ চলে যাক, ভাগ্যে যা আছে তাই হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসছে। রাশেদ এখনও ফনা তুলে আছে, কখন সুযোগ পাবে আবার কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্রে, যে সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল নার্গিস। পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখেন ছুটে আসেন। রুমু, উঠ রে মা। রুমু চোখ খুলল, ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। রাগারাগি করুক, যে ওষুধ পেটে পড়েছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করবো? করো। নার্গিস ছুটে গেলেন রান্না করে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগে ছিল, কিন্তু বিয়ের পর ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ার দূরত্ব বাড়ছে। তবে উজ্জ্বল বাবার রাগটা পড়ল না। তিনি এখনও নিজের রাগে সচল। গরম দরদরিয়ে ঘামছে। উজ্জ্বল হাতের কাপে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট্ট চায়ের দোকানে বসে আছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরে গিয়েছে। চাচা যান, আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল, বলো। শোন, তোর এবং তোদের ভালোর জন্য বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমুকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয়ে ভীতিতে থাকা যায় না। আমি চাইলে ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো দুপক্ষের। এতে লাভ কী হবে চাচাজান? সেই তো রক্তারক্তের খেলা। তাছাড়া আমি লড়াই করব কেন? আমার যা চাই তা আমি পেয়েছি। তোকে একটা আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরে পরিণত হয়েছে, আর ওসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইন্ধনে ছেলেটা এত বার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলে। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ফেলল। পকেট থেকে একটা চেক বের করে বাড়িয়ে দিল উজ্জ্বলের নিকে। এটা কি চাচাজান? রুমুর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছিলাম তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ের বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছে ছিল, তবে এসব এখন কিছু হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ। এটা রুমুর টাকা। রুমুর মানে তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে রেখেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসার কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা পাবি কোথায়? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এত সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবটাই জানতে হয়। কিন্তু করবো তা কীভাবে? যা করবি ভেবে চিন্তে কর। আর টাকাটা রাখ। টাকার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচাজান। তেরামি ছাড়, টাকাটা রাখ। মাফ করবেন চাচাজান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসলেন। সে কিছুতেই এই টাকা নেবেন না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠছে। কোল থেকে বইটা ছুড়ল বিছানায়।
উজ্জ্বল তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। কি বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ ধমকে পাত্তা দিল না রুমু। অভ্যাসে মুখ ফসকে বেরিয়ে গেছে, পড়া শেষ কর ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শোনেন। উজ্জ্বল, আমাকে ঘুরতে নিয়ে যাবেন। কতদিন হলো বাইরে খাই না। বাইরে যাওয়া পরে হবে। রাশেদ ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে হলে ঘর থেকে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে ওঠে। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলে। কথাটা মন্দ বলেনি, তবে যাই হোক, আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবি? চলেন না ফুচকা খাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না। রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে, এই ভয়ে দম আটকে আসে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি। ব্যাপারটা মজা না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপ গপ ফুচকা তুলে দিচ্ছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে। রুমু দ্রুত ফুচকার পুরো দিল উজ্জ্বলের মুখে। এসব মেলি খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেলে দাঁত কিরমিয়ে রুমুর পানে তাকার কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস জানি। এই দুপুরে খাবার শেষে অথিস খেয়েছিস? না, রাতে খেয়ে ফেলবো। তুলে এক আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি? তোর কি আর আক্কেল হবে না? আমি দুপুরে ওষুধ রাতে খাবো। ওষুধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবার চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচাজান আমাকে একটা চেক দিল, তোর বিয়ের জন্য নাকি টাকা জমেছে, সেই টাকা দিয়ে আমাকে বললো ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করছে। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব কেন? ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলে আপনি অবশ্যই নেবেন। অবশ্যই আনবো মানে? উজ্জ্বল, টাকাটা যেহেতু আমার, আমি সে পথেই খরচা করি, যেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকায় কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দিবে? আমি সিয়ামের সাথে কথা বলছি, একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করছি। বেশ ভালো, যা হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল রেস্টুরেন্ট করা বেস্ট হবে। করুন। আমি তো তাই বললাম। তোর শ্বশুরকে দেখিয়ে দিব আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করছে কি? কিন্তু রেস্টুরেন্টের জমিটা তোর শ্বশুরের কম জমি আছে নাকি? যদি না দেয় আন্দোলন হবে। সারা বিকেল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটলো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগামী জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরের। রাতের খাবার শেষে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কী করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজা ধরে, আব্বা একটা কথা ছিল বল। বাজারে একটা খালি জমিয়ে পড়ে আছে, ওই জমিটা আমার লাগবে। কী দরকার? আব্বা, আমি একটা রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেলেন। হাত বাড়িয়ে থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিল্য শুরু করলেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা, আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব। আব্বা, আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দিব না। টাকা জোগাড় আমি করব। আমি শুধু জমিটা চাই। শোনো উজ্জ্বল, লোক হাসাবি না। যা পারবি না বাদ দে। তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এত সহজ? আমি তোর এসবে নেই। আমি জমি দিব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবে না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনে বড় সিদ্ধান্তগুলো আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনও দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন, তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ়চিত্তে এখনও দাঁড়িয়েছে। আব্বা, আমি ভুল বলেছি। পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছি তাতেও বাধা দিচ্ছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে? উজ্জ্বল শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বললেন, ওগো, রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একমাত্র ছেলে তার। কে আমার ছেলে? আমার ছেলে হলো ও এসব করতে পারত। রাগের মাথায় এসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি দিব, তোমার ছেলের নামে করে দিব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা উড়েছে। উজ্জ্বল হেসে বলল, আব্বা, আমি জমি লিখে দিতে বলিনি। আমি শুধু বলেছি অনুমতি দিতে। আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই।
বেশ, অনুমতি দিলাম। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বলের বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং শুধায়, পারতেই হবে আব্বা, লড়াই আমার আর আপনার। দেখ, আমি দেখিয়ে দিব সৈয়দ উজ্জ্বল আনিস কী কী করতে পারে। এত বড় বড় কথা বলিস না, আমি দেখব কী করে পারিস। ইনশাল্লাহ পারবো। যদি না পারি তবে আমি শামসুল্লার পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বল পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার কি নিশ্চয়তা? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার, যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছু টাকা পেয়েছে। রুমু আর তার বাবার কাছ থেকে চেক এনে দিয়েছে। এই চেক নিয়ে উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শুনে? ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রৌদ্রতাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়েছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেওয়াল থেকে শুরু করে ভেতরে বাইরে সব কিছু হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর দুটো নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটা রেস্টুরেন্ট ডিজাইনে। উজ্জ্বল বারণ করেনি। এক দেখায় তার পছন্দ হয়ে গেল এবং কাজে লেগে পড়ল। প্রচণ্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালে ঘাম মুছে রুমুকে বলল, রুমুরে, জেদ দেখে সব করছি, আমি পারবো তো? আরে চিন্তা কিসের? পারবেন মানে? পারবেন বুঝলেন, কিন্তু টাকা হাতে যে এখন যা আছে তা অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট বালু সিমেন্ট লোকের খরচ, মাথা কাজ করছে না, এরপর আরও খরচ হবে। এত চিন্তা কিসের? আব্বা কি বলছে মনে নেই? টাকা নিতে যদি এতই গায়ে লাগে তখন ধার নেবেন। ধারের টাকা তো শোধ দিতে হয়, তাহলে আর আপনার গায়ে লাগবে না? তোর ভাই জানলে জনসম্মুখে রটিয়ে বেড়াবে শ্বশুরের টাকায় রেস্টুরেন্ট দিয়েছি। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশায় শ্বাস বাড়ল। ভেতরে ভেতরে ভয়েরা বাসা বাঁধছে। সিয়াম গ্লাস লেবুর শরবত এগিয়ে দিল রুমু এবং উজ্জ্বল হাতে দিয়ে বলল, উজ্জ্বল, দিন দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, এতটা চিন্তা কেন করছিস? দেখবি যা হবে ভালো হবে। তাই যেন হয়। আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসবি কিন্তু। রুমু ভুরু কুঁচকে সিএমের পানে তাকে বলে, রাতে কেন যাব সিএম ভাই? আজ সুরাইয়ের জন্মদিন, তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকার কি কথা স্বাভাবিক রুমু, তুই কতটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটলো। ফেরার পথে দুজন বাইকে ছিল। তখন রাস্তায় হাঁটতে হাঁটতে রাশেদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলায় বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে দোকানে বসে থাকা একজন মুরব্বিকে বলে, চাচা ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। সাবধানে থাইকেন। দেশে নাকি রাশেদ ভাইপারের আতঙ্ক দেখা দিচ্ছে। রাশেদ ভাইপার কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিকই শুনছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই, রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে থেমে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে চাইলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শাড়ির রাগিয়ে দিয়েছে উজ্জ্বল, বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা, সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল শিয়ামের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ের পাশেই থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইকে নিয়ে ছাদে চলে গেল। ঝকঝকে আকাশে আর চাঁদ উঠছে, সেই সাথে তারার সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো
লাইটের প্রয়োজন নেই, নেই চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখে উজ্জ্বলের মেজাজ খিচে এলো। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, আর তার মাঝে রুমু আসার কী দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি। মেয়েটা সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইল। রুমুকে দেখে উজ্জ্বলের মেজাজ খারাপ হয়ে তাকে টেনে নিয়ে গেলো ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবে, আসলি কেন? আহ লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? ইয়ে মানে কেউ না, নিচে যা। যাব না, আপনার সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দেবো, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন আড্ডা দিলে কী হবে? এই শুনুন, আমরা কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছে, আমায় উদ্ধার করেছেন। এখন যা এখান থেকে। যাব না। আপনারা কি কথা বলছেন? বাজে কথা বলছিলাম। বাজে কথা কি? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমি শুনবো বাজে কথা। রমু, আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না কি বাজে কথা বলছেন? আমরা ছেলেরা যখন একদল হই তখন যা বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল সিএমের কাছে। সিএম ভাই, আপনারা কি বাজে কথা বলছেন? আমার বরটা কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্ন হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিএম ভাই সত্যি বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনি কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বললে আপনারা বাজে কথা বলছিলেন? উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাদিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বল সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যে বলল। সিএম কথা পাল্টাতে দ্রুত বলল, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরের পাশে রুমু বসলো। তাদের চায়ের আড্ডা চললো অনেকটা সময়। চারটা যখন মাথার উপর, তখন রাত প্রায় 2টো। উজ্জ্বলের বন্ধু দীপু গিটার নিয়ে আজ এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল, তুই হকিকত খাব তু। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে শুরুকে বলল, এটা আমি আপলোড করবো শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে মারবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করব। পড়ার টেবিলে টানা 3 ঘন্টা বসে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তে পারছে না। উজ্জ্বল ভাই একটার আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকে উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে। ফোন নিয়ে নিয়েছে, সব আয়ত্তে। সব মিলিয়ে মেয়েটার অবস্থা নাজেহাল। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছিল। রুমু অতি আফসোস শুরুতে, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করব, এখন দেখি বিয়ে করে উল্টে ফেসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবার আমাকে দেয়নি। চুপচাপ পড়। কী পড়বো? কী সব লজিক, গেট বিষয়, বিয়ের গেট, আইসিটি, এসব ফাউ জিনিস দিয়ে ভরা। লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, নর গেট সব মিলিয়ে দেখতে পাই বাথরুমের পাইপের মতো। এই যে দেখেন না, একটা আর একটার সাথে আঁকাবাঁকা হয়ে জুড়ে যাচ্ছে। এই তোর মাথায় এসব আজে বাজে কথা আসে কী করে? আরে দেখেন না, রুমু মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর্শ বড্ড কম দিচ্ছে, সারাদিন পর আর পর। এই ছাড়া উজ্জ্বল ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলি ফুটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছে থাকে? ইচ্ছে থাকে শুধু স্বামীর শখ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখলো, লিখে চেঁচিয়ে ডাকলো, উজ্জ্বল। উজ্জ্বল, এই অঙ্কটা পারি না, দেখি খাতাতে। রুমু খাতায় এগিয়ে দিল। উজ্জ্বল খাতার এক পলক তাকিয়ে রুমুর পানে আর এক পলক তাকায়। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জানো, দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি এসে শোয়া থেকে উঠে দাঁড়ায়। রুমু ভীষণ খুশি হলো। এই তো ব্যাটাকে পটিয়ে ফেলছে। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতেই উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দেয়। রুমু হতবুদ্ধি হারিয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বল মাইর থামল না। খাতা দিয়ে রুমুকে আরও 3-4টা প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিরমির উঠল। আদর? আদর লাগবে আর? এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপর যদি পড়তে হেলামি করিস তবে ডাবল আদর দেব। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসে পড়ল রুমু।
কন্ট্রোললেস, আর 2টো পর্ব আসবে। আগে এটা শেষ করব, সব গল্প শেষ করে দিব, কারণ এক্সাম আছে।